ওম কালী শ্রী গুরুপাদুকাভ্যো নমঃ। আজকে আমরা আলোচনা করব তর্পণকালে আমাদের হাতের কোন স্থানে কোন তীর্থের অবস্থান এবং তর্পণকালে উত্তরীয় কিংবা যজ্ঞসূত্র কিভাবে আমরা ধারণ করব কোন কোন তর্পণের ক্ষেত্রে। আসুন তাহলে আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। আমরা সাধারণত জেনে থাকি তর্পণ জিনিসটা কি। সাধারণত পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদানটি হচ্ছে তর্পণ। তর্পণটি বিশেষ করে মহালয়া অমাবস্যার দিন কর্তব্য। উপরন্তু নানা মুনির নানা মতে আমাদের মৌনী অমাবস্যায় পিতৃতর্পণের একটি বিশেষ মাহাত্ম্য আছে। তাহলে আসুন জেনে নিই আমাদের হাতের কোন স্থানে কোন তীর্থের অবস্থান। আমাদের শাস্ত্রকাল শাস্ত্রবিহিত যেই সকল তীর্থগুলির অবস্থান, প্রথমে আমরা দেখব দৈব তীর্থ। এই দৈব তীর্থের অবস্থান কোথায়? আমাদের ডান হাতে দক্ষিণ হস্তের অঙ্গুলি সমূহের অগ্রভাগটি হচ্ছে দৈব তীর্থ। এই স্থানগুলি হচ্ছে দৈব তীর্থ। আমরা যখন তর্পণাদি করব দেবতাদের উদ্দেশ্যে, এরকম করে নির্দিষ্ট কিছু মন্ত্র আছে, সেগুলি বলে এরকম করে জল দিলে হবে আমাদের দৈব তীর্থের মাধ্যমে তর্পণ। তারপরে দ্বিতীয় যদি আমরা দেখি, সেটি হলো কায়তীর্থ বা প্রজাপতি তীর্থ। আমাদের এই ডান হাতে বা দক্ষিণ হস্তের কনিষ্ঠার মূল দেশকে বলা হয় কায়তীর্থ। কনিষ্ঠা এই কেড়ি আঙুলের এই স্থানটি হলো কায়তীর্থ। যখন আমরা তর্পণাদি করব, এরকমভাবে জলদানটি করা হলে তাকে বলা হয় কায়তীর্থে তর্পণ। তৃতীয়ত পিতৃতীর্থ। সাধারণত এটা পিণ্ডদান কিংবা পূর্বপুরুষের উদ্দেশ্যে বিভিন্ন তর্পণের ক্ষেত্রে এই তর্পণটি করা হয়ে থাকে এই তীর্থের মাধ্যমে। এই পিতৃতীর্থটা কোনটা? আমাদের ডান হাতের বুড়ো আঙুল এবং বিষ আঙুল অঙ্গুষ্ঠ এবং তর্জনের মধ্যবর্তী অংশটা, এটিকে বলা হয় পিতৃতীর্থ। এটির মাধ্যমে জলদান করা হলে পিতৃপুরুষের উদ্দেশ্যে সেই জলটি যায়। কীরকম? এরকম করে। এই হলো পিতৃতর্পণের উদ্দেশ্যে মুদ্রা। তারপরে অন্তিম তীর্থটি কি হলো? ব্রহ্মতীর্থ। দক্ষিণ হস্তে অঙ্গুষ্ঠের মূল দেশকে এই স্থানটা আমরা যখন আচমন আদি করি, গোকর্ণ মুদ্রাকৃতি করে আমরা যখন জলপানটি করি, আমরা কিন্তু ব্রহ্মতীর্থের দ্বারাই জলটিকে সেবন করি, তবে আমাদের আচমনটি সম্পূর্ণ হয়। এই হলো তর্পণের ক্ষেত্রে কিছু কিছু হস্তের তীর্থের ব্যাপারে। এবার আমরা আলোচনা করব উত্তরীয় বস্ত্র বা যজ্ঞসূত্র ধারণ। যজ্ঞসূত্র ধারণ বা উত্তরীয় ধারণ তর্পণের ক্ষেত্রে তিন ভাগে ভাগ করা। একটি হলো উপবীতি, একটি হলো প্রাচীনাবীতি, একটি হলো নিবৃতি। যজ্ঞসূত্র বা উত্তরীয় যেরকম আছে বাম স্কন্ধ থেকে দক্ষিণ দিকের নিচ পর্যন্ত, সেই হিসাবে যদি আমরা তর্পণ করি, সেইটিকে বলা হয় উপবীতি। এবার দ্বিতীয়তই হচ্ছে প্রাচীনাবৃত্তি। যজ্ঞসূত্র বা উত্তরীয়কে বিপরীত দিক থেকে, অর্থাৎ ডান থেকে বামের দিকে যদি আমরা ধারণ করি, সেটাকে বলা হয় প্রাচীনাবৃত্তি। এবং আরেকটি হচ্ছে নিবৃত্তি। নিবৃত্তি আমরা কাকে বলবো? যজ্ঞসূত্র কিংবা উত্তরীয় বস্ত্রকে যদি আমরা কণ্ঠে মালার ন্যায় ধারণ করে তর্পণাদি করি, তখন তাকে বলা হয় নিবৃত্তি। এই নিবৃত্তি, উপবীতি এবং প্রাচীনাবৃত্তি নানা রকম তর্পণ, যেরকম দৈব তর্পণ, ভীষ্ম তর্পণ, ঋষি তর্পণ, পিতৃতর্পণ ইত্যাদি তর্পণের ক্ষেত্রে কিছু কিছু তর্পণে কিছু কিছু নিয়ম মান্যতা ইত্যাদি করা হয়। যেরকম কিছু তর্পণে তিলের দ্বারা তর্পণ আছে, তিল গঙ্গা জলের দ্বারা। আবার কিছু কিছু তর্পণে কেবল জব এবং জলের দ্বারা, সেখানে তিল অ্যালাউ নয়। এরকমই যদি তর্পণের ব্যাপারে বা নানা রকম শাস্ত্রোক্ত, তন্ত্রোক্ত, যোগমার্গীয় এবং জ্যোতিষ ইত্যাদি সম্বন্ধে যদি কোনো ধারণা বা জ্ঞান নিতে আপনাদের ইচ্ছা হয়, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শ্রীমন্নারায়ণ।